সালটা ছিল ভয়ঙ্কর। সেই মহামারীর ঠিক আগের বছর, জ্যৈষ্ঠ মাসের এক নিদারুণ কষ্টকর দুপুর। তখন যেন সূর্যের আলো ফোটার পর থেকেই প্রখর দাবদাহ শুরু হয়ে যায়, আর বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের তেজ যেন অকারণে উত্তরোত্তর বেড়েই চলে। দুপুর 12টার পর থেকে রবির তেজে তখন মানুষ, পশু পাখি, এমনকি চিরসবুজ গাছপালাগুলোরও সবুজ পাতা কেমন শুকিয়ে ঝিমিয়ে পড়ে। ওই সময়টায় রাস্তায় খুব জরুরি প্রয়োজন ছাড়া একটা প্রাণীও বেরোতে চায় না। ঠিক এমনই এক তপ্ত দুপুরে আমি সেদিন বাড়ি ফিরছি। সাধারণত আমি দুপুরের ওই ভীষণ গরমের সময়টা কাটিয়ে তারপরই কাজ থেকে বাড়ি ফিরি, কিন্তু সেদিন আমার একটু আগেই বেরোতে হয়েছিল, কারণ খবর পেয়েছিলাম আমার এক নিকট আত্মীয়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তাই বাড়ি যাওয়ার পথে তাকে একবার দেখার জন্য বাধ্য হয়ে আগে আগে বেরিয়ে পড়েছি। সোদপুর স্টেশনে নেমে হাঁটা পথে বেশ কিছুটা পরেই ওই আত্মীয়ের বাড়ি। ট্রেন থেকে যখন নামলাম তখন আমার শরীর একেবারে ছেড়ে দিয়েছে অতিরিক্ত ঘামের জন্য। গলা একেবারে শুকিয়ে কাঠ, কিন্তু জল খেলেও যেন গলা ভিজতে চাইছে না। যাই হোক, কোনো রকমে হেঁটে পৌঁছলাম আত্মীয়ের বাড়িতে। বাইরের সেই অস্বাভাবিক গরম থেকে ঘরের ভেতরটায় অনেকটা আরাম বোধ হলো। বেশ কিছু সময় বসলাম সেখানে। যার জন্য এখানে আসা, ভগবানের কৃপায় দেখলাম সে অনেকটাই সুস্থ। তখন হয়তো তখনই উঠে বেরিয়ে আসতাম, কিন্তু ওই যে বললাম আমার শরীর তখন আর চলছে না একেবারে। তাই আরো কিছুক্ষণ বসে আবার যখন বাইরে এলাম তখন গরমের মাত্রা যেন আরো 3 গুণ বেড়ে গেছে। গরম থেকে ঠান্ডা জায়গায় এলে শরীরে যতটা না আরাম বোধ হয়, কিন্তু ঠান্ডা জায়গা থেকে আবার গরমে এলে শরীরে আগের থেকেও বেশি গরম বোধ হয়। এমনটা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন। সেদিন আমারও ঠিক তেমনটাই অনুভূতি হয়েছিল। আমার পা দুটো আর চলতে চাইছিল না ওখান থেকে। তাও আমায় তো বাড়ি ফিরতেই হবে। কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা রিক্সা, অটো বা বাস কিচ্ছুটি নেই যে আমি তাতে করেই তাড়াতাড়ি বাড়ি ফিরব। আমার চারপাশ একেবারেই ফাঁকা, শুনশান। এমনকি একটা কুকুর, বিড়াল বা নিদেন পক্ষে একটা পাখিও নেই আমার আশেপাশে। বোধ করি তারাও সকলে নিজেদের এই প্রখর দাবদাহ থেকে বাঁচাতে কোনো গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছে। যাই হোক, কোনো যানবাহন না থাকায় আমার আবার হেঁটেই সেই সোদপুর স্টেশনে ফিরতে হবে। সেখান থেকে আমার বাড়ির অটো ধরতে পারবো। কষ্ট হলেও হাঁটা দিলাম স্টেশনের দিকে। আর মনে মনে ভাবতে লাগলাম, যদি কোনো উপায়ে এই মুহূর্তে চেনা কেউ এই রাস্তা দিয়ে যায় তাহলে বেশ হতো, আমি তার সাথে চলে যেতে পারতাম। ভাবছি যদি এমন কোনো ম্যাজিক হয় তাহলে খুব ভালো হয়। যদিও আমি বেশ জানি এই সময় কাউকেই আমি পাবো না সাহায্যের জন্য, তবুও মানুষের মন যে মাঝে মাঝে ভীষণ অবুঝ হয়ে ওঠে। এমন ভাবতে ভাবতে আমি বেশ কিছুটা এগিয়ে এসেছি। হঠাৎ পেছন থেকে একটা বড় কোনো গাড়ির হর্ন আমার কানে এলো। আমি রাস্তা থেকে একটু বাঁ দিকে সরে আবার হাঁটা দিলাম। তখনও পেছনের দিকে তাকাইনি। আবার পরক্ষণেই আমার একেবারে পাশে সেই হর্ন শুনে আমি বাঁ দিকে আরো একটু সরে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম একটা সাদা সুমো আমার পাশে এসে দাঁড়ালো। ভেতর থেকে একজন অল্প বয়সী ছেলে আমায় জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমি একটু ইতস্তত করে বললাম,
যাবো তো কল্যাণনগর, কিন্তু এখন সোদপুর স্টেশনে যাচ্ছি, ওখান থেকেই অটো ধরবো। ছেলেটি চটপট বলল, আরে গাড়িতে উঠে এসো, আমি ছেড়ে দিচ্ছি তোমায়। আমি সাধারণত অচেনা কারোর সাথে কোথাও যাই না, আমার ভালো লাগে না, তাই স্বাভাবিকভাবেই বললাম, না ভাই থাক, আমি চলে যাব। ছেলেটি আবার বলল, আরে চলো না দাদা, তোমায় পৌঁছে দেব, আমি ওদিকেই থাকি। আসলে আমি যখনই এমন একা ফিরি, যদি কেউ যেতে চায় আমি তাকে পৌঁছে দিই। চলো চলো, এক্ষুনি পৌঁছে যাবে। ছেলেটির কথায় বা গলার স্বরে এমন কিছু ছিল যে আমি আর না করতে পারলাম না। উঠে পড়লাম গাড়ির সামনের সিটে। গাড়িতে উঠেই প্রথমে লক্ষ্য করলাম ছেলেটি রোগা, শ্যামলা গায়ের রং, একটা হাত কাটা নীল ফতুয়া আর কালো রঙের পাজামা মতন পরেছি। গাড়িতে ওঠার পরেই সব থেকে অদ্ভুত লাগলো একটা জিনিস, নন এসি গাড়ি, কিন্তু তাও ভেতরটা যেন আরামদায়ক, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ততক্ষণে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। সত্যি বলতে আমি জানলার পাশে বসে বেশ আরাম পেলাম। একজন অচেনা অজানা মানুষ দয়া করে আমায় আমার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে, তাই সেই সৌজন্যবোধ থেকেই আমি জিজ্ঞেস করলাম তাকে, তুমি কোথায় থাকো? ছেলেটি বলল, ওই তো তোমাদের ওই দিকে। আমি আবার বললাম, ও আচ্ছা, তা তুমি শুধু গাড়ি চালাও নাকি আর অন্য কোনো কাজ করো? ছেলেটি বলল, হ্যাঁ, বেশিরভাগ সময় গাড়ি চালাই, মাঝে মধ্যে ফাঁকা সময় পেলে একটু আধটু বাঁশি বাজাই, ভালো লাগে, এই দুটোই। বেশ সাদামাটা উত্তর। আমি বললাম, বাহ, খুব ভালো। তা তুমি বিশু, রানা, রাজদীপ এদের চেনো নাকি? এরা সব আমাদের ওই দিকেই থাকে। ছেলেটি একটু হেসে অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, মুখ চিনি হয়তো, নামটা মতো মনে থাকে না। এই কথা হতে হতেই ছেলেটা বলল, এই যে এসে গেছি তোমার জায়গায়। আমিও বাইরে তাকিয়ে দেখলাম, সত্যিই তো পৌঁছে গেছি আমি। দরজা খুলে নামতে নামতে বললাম, তোমার নামটাই তো জিজ্ঞেস করা হলো না ভাই, কি নাম তোমার? ছেলেটা একটু হেসে বলল, আমার নাম মাধু। এবার আসি আমি। এই হাসিটা আমার ভীষণ চেনা লাগলো, কোথায় যেন দেখেছি এমনটা, মনে করতে পারলাম না ওই সময়। আমি গাড়ি থেকে নেমে বললাম, এই দাঁড়াও, যাচ্ছ কই? এতটা পথ এলাম, কিছু তো রাখো। বলতে বলতে আমি টাকার ব্যাগটা বের করতে যেতে মাধব বলল, আজ থাক দাদা, আবার দেখা হলে নিয়ে নেব। আমি থমকে গেলাম। মাধব সাদা সুমো নিয়ে এগিয়ে গেল। আমি রাস্তা পেরোনোর আগে অভ্যাস মতন একবার ডান দিকে তাকালাম, সব শুনশান আগের মতো। তখন আবার বাঁ দিকে তাকালাম, কি অদ্ভুত, এদিকটাও শুনশান। এর মধ্যে একটা বড় সাদা সুমো অদৃশ্য হতে পারে কিভাবে? ঠিক তখনই আমার মনে আবার একটা খটকা লাগলো। নামার সময় খেয়াল করেছিলাম গাড়ির সামনে যেখানে সবাই শোপিস রাখে, সেখানেই শোপিসের জায়গায় একটা সুন্দর ময়ূরের পালক রাখা। আমার মাথাটা কেমন যেন গুলিয়ে গেল। গাড়িতে ওঠার আগে পর্যন্ত আমার শরীরে যে কষ্টটা হচ্ছিল সেটা এখন একেবারেই নেই, পুরো উধাও হয়ে গেছে। কিন্তু মনের ভেতর কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, কেন তা কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক, বাড়ি ফিরে ভালো করে স্নান সেরে ঠাকুর প্রণাম করতে গিয়েই মাথাটা আমার টলে গেল। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত অষ্টধাতুর গোপাল আছেন, বহু পুরনো। ধূপ ধরিয়ে তাকে দেখাতেই দেখলাম আমাদের গোপাল পরনে তার নীল রঙের ফতুয়া আর নিচে কালো রঙের পাজামা মতন, মাথায় ময়ূরের নতুন পালক,
আর মুখে মুখে একটু আগে আমার দিকে আসা মাধবীর মুখের হাসিটার সাথে অদ্ভুত রকমের মিল। সাথে সাথে আমার মাথার সবকিছু তালগুলো টাকিয়ে গেল একসাথে। আমার মা বাইরে কোনো একটা কাজে এসেছিল, ঠাকুর ঘরের সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, গোপালকে আজকে নতুন জামা পরালাম, দেখ কিরকম লাগছে। তোর বাবা বাজার থেকে একটা ময়ূরের পালকও কিনে এনেছেন, সেটাও দিলাম। ভালো লাগছে না? আমি অবাক হয়ে অস্ফুটে বললাম, হ্যাঁ মা, খুব সুন্দর লাগছে মাধবকে আজকে।